এই ধরনের যখন নৃশংস ঘৃণ্য বর্বরতম ঘটনা ঘটে, খুব স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী যারা তাদের ক্ষোভ থাকবে এবং সেই ক্ষোভটা থাকাই সঙ্গত। মুখ্যমন্ত্রী নিজে ফাঁসির দাবি জানিয়েছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন দরকার পড়লে পার্লামেন্টে অর্ডিন্যান্স এনে এই ধরনের ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে প্রয়োজনে এনকাউন্টার পর্যন্ত করা হোক। পুলিশ তদন্ত করছে, সমস্ত রকমের দিক খতিয়ে দেখা হচ্ছে, তারপরেও প্রয়োজন পড়লে যদি পুলিশ না পারে তাহলে সরাসরি সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। বিজেপি একমাত্র দল যারা রেপিস্টের সমর্থনে রাস্তায় নেমে মিছিল করে, সেটা বাবা রাম রহিম থেকে শুরু করে আশারাম বাপু, আমরা সর্বত্র দেখেছি। কুলদীপ সিং সেঙ্গারের ঘটনা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি। রাজ্য তৃণমূলের মুখপাত্র এবং কলকাতা কর্পোরেশনের প্রতিনিধি, তার সাথে সরাসরি কথা বলবো আজকে। রাজ্যে যেভাবে আরজি করকে নিয়ে আমরা দেখছি যেভাবে যে ভয়াবহ পরিস্থিতি, যে নোংরানীয় পরিস্থিতি হয়েছে, সেই নিয়ে মুখ্যমন্ত্রীও একটা ডেডলাইন দিয়েছে। তার সাথে সাথে আমরা দেখছি যে এখন আন্দোলনকারীরাই 14 আগস্টের মধ্যে তারাও চাইছে যে এই বিষয়টা সম্পূর্ণ একটা তারা ছবি যাতে তারা দেখতে পায়। এবং তার সাথে সাথে আমরা দেখেছি মহিলা কমিশনার আজকে এসছেন এবং আজকে এটা নিয়ে বারবার আন্দোলন চলছে। তো আপনি কীভাবে? না দেখুন, আন্দোলন এই ধরনের যখন নৃশংস ঘৃণ্য বর্বরতম ঘটনা ঘটে, খুব স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী যারা তাদের ক্ষোভ থাকবে এবং সেই ক্ষোভটা থাকাই সঙ্গত। যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের প্রতি পূর্ণ সহমর্মিতা শুধু আমি এখানে বলছি তা নয়, আমাদের রাজ্যের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও এই আন্দোলনের সাথে সম্পূর্ণভাবে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তিনি নিজের অর্থহীন ভাষায় বলেছেন যে অপরাধী তার দৃষ্টান্তমূলক চূড়ান্ত শাস্তি, সেটার জন্য রাজ্য সরকার যতদূর পদক্ষেপ করবার করবে। মুখ্যমন্ত্রী নিজে ফাঁসির দাবি জানিয়েছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন দরকার পড়লে পার্লামেন্টে অর্ডিন্যান্স এনে এই ধরনের ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে প্রয়োজনে এনকাউন্টার পর্যন্ত করা হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই চাই যে বা যারা এই কাণ্ডের সাথে যুক্ত তাড়াতাড়ি বিচার হোক, ইনভেস্টিগেশন প্রসেস তাড়াতাড়ি শেষ হোক এবং দোষীদের চরমতম শাস্তি হোক, যাতে এই ধরনের ঘৃণ্য কাজ আগামী দিনে আর কেউ করার কথাও না ভাবতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে যে ছাত্রছাত্রীদের যে স্বতঃস্ফূর্ত আবেগ বা আন্দোলন, সেই আবেগ বা আন্দোলনকে পেছন থেকে রাজনৈতিক উদ্দেশ্যে নিজেদের অতৃপ্ত রাজনৈতিক আত্মার জায়গাগুলোকে যারা রাজনীতির ময়দানে পারছেন না, তারা এই আন্দোলনকে হাতিয়ার করে সেটাকে চরিতার্থ করতে চাইছেন। যে বাম এবং বিজেপি মানুষের কাছে প্রত্যাখ্যাত, মানুষের ভোটে তারা পরাজিত। আমি আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পরিবারের সাথে দেখা করেছেন, পুলিশ তদন্ত করছে, সমস্ত রকমের দিক খতিয়ে দেখা হচ্ছে, তারপরেও প্রয়োজন পড়লে যদি পুলিশ না পারে তাহলে সরাসরি সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। অর্থাৎ আমাদের এক্ষেত্রে লুকোনোর কিছু নেই। আমি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে খুব সবিনয় জানতে চাইব, সুকান্তবাবু এত বড় বড় কথা বলছেন, আপনার দলের নেতারা আজকে দুদিন পরে স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষের মানুষ পালন করবে। আপনার দলের নেতারা 2 বছর আগে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানুর 4 ধর্ষককে জেল থেকে মুক্ত করে দিয়ে বলেছিলেন তোমরা একজন মুসলমান মহিলাকে রেপ করেছো, তাই তোমরা ধর্ষক নও, তোমরা হিন্দু ব্রাহ্মণ সদ্গুণের অধিকারী। সুকান্তবাবু কি জবাব দেবেন? 21 বছরের একটি মেয়ে, সে গোয়ালিয়র মধ্যপ্রদেশ, সেখানে এই মেডিকেল নিয়েই পড়াশুনো করত, তাকে রেপ করা হয়, গ্যাং রেপ, ব্ল্যাকমেল করা হয়, ফোর্সড অ্যাবর্শন করতে বাধ্য করা হয়। তখন সুকান্ত মজুমদারের বক্তব্য কোথায় থাকে? সুকান্ত মজুমদার কি জবাব দেবেন যখন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যে বেনারস থেকে নরেন্দ্র মোদী সাংসদ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানকার সাংসদের নাম দেশের প্রধানমন্ত্রী, সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে একজন পিএইচডি গবেষণারত ছাত্রীকে যারা ধর্ষণ করে, উপর্যুপুরি গণধর্ষণ করে, তারা প্রত্যেকে অমিত মালব্যার বিজেপির আইটি সেলের টিমের সক্রিয় কর্মী এবং নেতা, যাদের সাথে ছবি দেখা গিয়েছে নরেন্দ্র মোদীর, যাদের সাথে ছবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, যাদের সাথে ছবি স্মৃতি ইরানি থেকে শুরু করে একের পর এক বিজেপি নেতার। তাদের বিরুদ্ধে কেন 21 দিন কেটে যাওয়ার পরও বিজেপির উত্তরপ্রদেশের সরকার চার্জশিট জমা দেয়নি? কেন এফআইআরটুকু পর্যন্ত করেনি? সুকান্ত মজুমদাররা এইসব কথা বলবেন কারণ সুকান্ত মজুমদারের রাজ্যে ধর্ষণকে এন্ডোর্স করা হয়। উন্নাওয়ের বিধায়ক
তিনি ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হন। বিজেপি একমাত্র দল যারা রেপিস্টের সমর্থনে রাস্তায় নেমে মিছিল করে, সেটা বাবা রাম রহিম থেকে শুরু করে আশারাম বাপু, আমরা সর্বত্র দেখেছি। কুলদীপ সিং সেঙ্গারের ঘটনা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি। হাতরাসে কিভাবে নির্যাতিতার পরিবারকে না জানিয়ে কার্যত মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বাংলার মানুষ ভুলেনি। আমরা তাই পরিষ্কার করে বলছি, হ্যাঁ, এখানে যে অন্যায় হয়েছে, এখানে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয়, সমাজের জন্য চূড়ান্ত কলঙ্কজনক ঘটনা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবার এখানে এই যে ন্যারেটিভগুলো চালানো হচ্ছে, এই অতৃপ্ত আত্মা বাম এবং বিজেপি, এই ন্যারেটিভগুলো চালাচ্ছে বাম আর বিজেপি। একটি ছেলের ছবি ফেসবুকে ভাইরাল করে বলা হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, বলা হচ্ছে তার পদবীর সাথে মিল থাকায় বাঁকুড়া জেলার একটি ছেলেকে সে মেদিনীপুর জেলার একজন মন্ত্রীর ছেলে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এই যে মিথ্যে রটনাগুলো রটানো হচ্ছে, এবং পোস্টমর্টেম রিপোর্ট আসার আগেই বলে দেওয়া হচ্ছে পেলভিক বোন ভাঙা রয়েছে, ফিমার ভাঙা রয়েছে, এত গ্রাম এই জিনিস পাওয়া গিয়েছে। অথচ পোস্টমর্টেম রিপোর্ট তো আজকালকে তো আমি দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যম উদ্ধৃত করেছে, তার কোনো হাড় ভাঙা এরকম পাওয়া যায়নি। বা যে রিপোর্টগুলোর কথা বলা হচ্ছে, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ঘটনাগুলো রটানো হচ্ছে, সেগুলোর সাথে তো বাস্তবের পোস্টমর্টেম রিপোর্টের মিল নেই। অর্থাৎ এই যে ঘোলা জলে মাছ ধরার রাজনীতিতে, আমি তো আবারও বলছি, যে ঘটনা ঘটেছে চূড়ান্ত নিন্দনীয়, নৃশংস, বর্বরতম ঘটনা। যে অপরাধী বা যারা অপরাধী, তাদের একটাই শাস্তি হওয়া উচিত, ক্যাপিটাল পানিশমেন্ট। এটা দোষী সাব্যস্ত হবে কিনা সেটা তো আদালত বিচার করবে। সেটা তো মুশকিল হচ্ছে সিপিএম। এই সিপিএমের সময় বানতলায় অনিতা দেওয়ানকে, ইউনিসেফের মহিলা কর্মী, তিনি যখন পোলিও প্রোগ্রামে গিয়েছিলেন তখন নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তার সহযোগীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অনিতা দেওয়ানে তার মানে যে অত্যাচার হয়েছিল সেটা এখানে মুখে ক্যামেরার সামনে বলবার মতো অবস্থা নয়। ঘোকসাডাঙ্গার ধানতলায় বরযাত্রী বোঝাই বাস থেকে সমস্ত মহিলাদের নামিয়ে এনে সিপিএমের নেতা সুবল বাগচির নেতৃত্বে গণধর্ষণ হয়েছিল। সিপিএমের সেই অতীত ইতিহাস বাংলার মানুষ ভুলে গিয়েছে। বাংলার মানুষ ভুলেনি বলেই ওদেরকে শূন্য। ওরা রাজনৈতিক অতৃপ্ত আত্মা, পলিটিক্যালি প্রতিশোধ নিতে না পেরে, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এই ধরনের মুভমেন্টকে হাতিয়ার করে চিরকালই এগোতে চেয়েছে। কিন্তু পার্থক্যটা এখানেই, সিপিএমের সময় যখন বানতলা ঘটে, ওদের মুখ্যমন্ত্রী বলেছিল এরকম তো কতই হয়, ইট হ্যাপেন্স। সিপিএমের সময় যখন ধানতলা ঘটে, তখন গণধর্ষণের পরে সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে ধামাচাপা দেয়। আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকনলেজ করেন যে হ্যাঁ, এই অন্যায় ঘটেছে, মৃতার বাড়িতে যান, পরিবারকে সহমর্মিতা জানান, দোষী যার বিরুদ্ধে মূল অভিযুক্ত তাকে 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করে। আরও কেউ দোষী আছে কিনা সেটা পুলিশ খুঁজে বের করছে। যদি পুলিশকে 7 দিন সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী, না পারলে তদন্ত সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করা হবে। পার্থক্যটা এখানেই, পার্থক্যটা দৃষ্টিভঙ্গির। পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে একটা সরকার চায় অপরাধীরা ধরা পড়ুক, আর এ রাজ্যের যারা বিরোধী, রাজনৈতিকভাবে অন্তঃশ্বাসশূন্য বিরোধী, শুধুমাত্র বিরোধিতা করার জন্য এই ধরনের আন্দোলনকে হাতিয়ার করে এরা মার্কেটে ভেসে রাখতে চায়। এরা ওই সুখের বিপ্লবী, এরা মানুষের পাশে আন্দোলনে কোনোদিন থাকে না। এরা এই ধরনের ঘটনা ঘটলে সেই ঘটনার সুযোগ কাজে লাগিয়ে রাস্তাঘাটে নেমে পড়ে বিপ্লবী সাজার খেলায়। এতে কোনো লাভ হবে না। আসলে কি হয়, রাজ্য জুড়ে হাজার হাজার যখন মানুষ কাজ করে, তার মধ্যে দেখুন, সমাজের সব পেশায় যেরকম ভালো লোক থাকে, সব সাংবাদিক যেরকম অধিকাংশ সাংবাদিকই ভালো, তেমনি প্রচুর সাংবাদিক আছে উৎকোচের বিনিময়ে সংবাদ পরিবেশন করেন। এই অভিযোগও তো সাংবাদিকদের বিরুদ্ধে ওঠে। গদি মিডিয়া নামটাই তৈরি হতো না যদি না সাংবাদিকরা নিষ্ঠার সাথে কাজ করতেন। তেমনি অধিকাংশ সাংবাদিক যেরকম স্বচ্ছতার সাথে ভালোভাবে কাজ করেন, তেমনি আবার কিছু সাংবাদিকের জন্য সামগ্রিকভাবে সাংবাদিক পেশার বদনাম হয়। তো স্বাভাবিকভাবেই যখন একজন এরকম সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ ওঠে, নিশ্চিতভাবে কিছু কিছু জায়গায় তো এই ধরনের ঘটনা ঘটছে, অবাঞ্ছিত ঘটনা ঘটছে। এটা সেই জন্যই তো পুলিশ কঠোরতম ব্যবস্থা নিচ্ছে। একটা জিনিস বুঝতে হবে, একটা কাজ করতে গেলে 100টা কাজের মধ্যে আপনার 98টা 99টা কাজ ভালো হচ্ছে, কিন্তু একটা কাজে তো ভুল হবে, কারণ হিউম্যান তো, মানুষ তো, হিউম্যান এরর তো থাকবেই। যে প্রশাসনিক সিস্টেমের মধ্যে থেকে জিনিসগুলো পরিচালিত হয়, সেই সিস্টেমে নিশ্চিতভাবে কোথাও না কোথাও গলদ ছিল। সেই জায়গাগুলোকে তো আইডেন্টিফাই করছে। সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে আমরা তো কোথাও বলছি না যে আমাদের ওই সিপিএমের মতো হেরে যাওয়ার পরে মানুষ ভুল করেছে, আমরা বলছি না। আমরা তো বলছি সিস্টেমে কোথাও ভুল হয়েছে, সেই ভুল ত্রুটি সংশোধন করে যাতে আগামী দিন আর যাতে সেই ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয়, সেই রকম ব্যবস্থা সরকার পদক্ষেপ নেবে।